আমরা আমাদের আগের ভিডিওতে কথা বলেছিলাম যে বাংলাদেশের শিক্ষার্থীরা কি কি উপায়ে একজন স্টুডেন্ট হিসেবে জাপানে আসতে পারে, এখানে এসে তাদের হায়ার স্টাডি সম্পন্ন করে কিভাবে ক্যারিয়ারটা করতে পারে। জাপানি স্কলারশিপ এবং হায়ার স্টাডি এ সকল বিষয়ে বাস্তব অভিজ্ঞতা আছেন এমন একজনকে আজকে আমি আমন্ত্রণ জানিয়েছি আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য এবং আরও ডিটেলস ওনার কাছ থেকে জানার জন্য। আমাদের সাথে আজকে রয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জনাব মোহাম্মদ ডক্টর বেলায়েত আলী, যিনি ম্যাক্সড স্কলারশিপে জাপানে এসেছেন, মাস্টার্স করেছেন, তারপর উনি ওনার পিএইচডি সম্পন্ন করেছেন এবং বর্তমানে উনি একজন রিসার্চ ইঞ্জিনিয়ার হিসেবে তোশিবাতে জব করছেন। আমরা চলে যাচ্ছি সরাসরি বেলায়েত স্যারের কাছে। কেমন আছেন বেলায়েত ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। প্রথমে যে বিষয়টা আপনার কাছে জানতে চাই, কেনই বা আপনি আসলে চুজ করেছিলেন জাপান এবং এত এত দেশ থাকতে, এবং কিভাবে শুরু করেছিলেন আপনার এই প্রসেসটা? ধন্যবাদ যারা শুনছেন আমাদের কথা, সবাইকে ধন্যবাদ। আসলে আমার জাপানে আসার কি কি ওয়ে আছে বা জাপানে আমি কেন আসলাম হায়ার স্টাডির জন্য, এই বিষয়গুলো বা শেয়ার করতে পারলে আসলে আমারও খুব ভালো লাগবে। কারণ আমি জানি যে এখন আমাদের দেশের স্টুডেন্টরা কিন্তু অনেক সচেতন, হ্যাঁ, তারা কিন্তু অনেক কিছু জানে এবং মোটামুটি বিশ্বের সব দেশগুলোতে কিভাবে যাওয়া যায়, শুধু জাপান না অন্যান্য দেশেও যাওয়ার যে অপরচুনিটিগুলো আছে, ওয়েগুলো আছে, তারা কিন্তু যথেষ্ট তারা ডিটেলস জ্ঞান রাখে। তো যারা জ্ঞান রাখে, যারা জানে তারা তো জানি, যারা জানে না বা যারা একটু পিছায় আছে তাদের সঙ্গে আমরা যদি শেয়ার করতে পারি আমাদের যে অভিজ্ঞতাগুলো, আমাদের যে ইনফরমেশনগুলো, তাহলে আশা করি তাদের জন্য সহায়ক হবে। তো জাপানে আসলে আমার আসার যে গল্প বা শুরুটা হচ্ছে যে আমি যখন বিদেশে হায়ার স্টাডিজের জন্য আসবো চিন্তা করি, তখন আমি বেশ কিছু দেশ, জাপান সহ আরো কিছু দেশেও আমি চিন্তা করতেছিলাম যে কিভাবে যাওয়া যায়, কিভাবে আসা যায়। তো সবকিছু চিন্তা করে আমি জাপানটাকে আমি চুজ করি, কারণ আমি যে রিসার্চটা করতাম ওই সময় বা আমার ইন্টারেস্ট যেটা ছিল সেটা জাপানের যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল প্রফেসরের সঙ্গে, তার সাথে মিলে যাচ্ছিল, যার কারণে আমি এটা ছিল প্রথম কারণ, মেইন কারণ। আর এছাড়াও আরো যদি কারণ জানি, আমরা জানি জাপান হচ্ছে বিশ্বের অন্যতম সেরা একটা দেশ টেকনোলজির দিক দিয়ে। এখানে যে রিসার্চ গুলো হয় সেগুলো খুবই ইউনিভার্সিটি লেভেলের রিসার্চ গুলো খুবই ইন্ডাস্ট্রি সঙ্গে খুব ভালো ওদের কোলাবোরেশন থাকে, রিলেটেড থাকে। হ্যাঁ, এখানে ইউনিভার্সিটি রিসার্চ গুলো করলেও একটা ইন্ডাস্ট্রির একটা ফ্লেভার পাওয়া যায় বা বাস্তব ধারণা বা জ্ঞান সেগুলো সম্পর্কে ভালো একটা নলেজ তৈরি হয় আসলে। তো ওই দিক থেকে যেহেতু জাপান একটা বিশ্বের সেরা অন্যতম দেশ টেকনোলজির দিক থেকে, এদের শিক্ষার মান অনেক ভালো। এরপরে আমরা জানি জাপানের যে সোশ্যাল সিকিউরিটি যদি বলি বা ফিনান্সিয়াল সিকিউরিটি যদি বলি, এবং ভবিষ্যৎ কেরিয়ার গড়ার ক্ষেত্রে তখন যদিও আমার খুব একটা স্পষ্ট ধারণা ছিল না, বাট এই সার্বিক সবকিছু বিবেচনা করে আমার মনে হয়েছে যে জাপান হচ্ছে হয়তোবা একটা ভালো জায়গা হতে পারে, সম্ভাবনা। সেসব চিন্তা করেই আমি জাপানে ফোকাস করি। এবং আরো কিছু কারণ আর একটা হতে পারে যে বাংলাদেশ থাকা অবস্থায় আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা একটু শিখছিলাম, একটা বেসিক জাপানিজ যেটা বলে কনভারসেশন লেভেলের, সেটা ছিল। তো সেখান থেকেও জাপানের প্রতি একটা ভালোবাসা বা জাপানে আসার একটা স্বপ্ন একটা তৈরি হয়। তো সবকিছু মিলিয়ে আমি জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঘাটাঘাটি সার্চিং করি, সার্চিং করে আমার সঙ্গে রিসার্চের যে মিল যে বিশ্ববিদ্যালয়ের পেলাম প্রফেসর, তার সাথে যোগাযোগ করি এবং আমি জাপানে আসার জন্য আমার কার্যক্রম যেটা বা প্রস্তুতিগুলো শুরু করেছিলাম। ধন্যবাদ বেলায়েত ভাই। আচ্ছা, জাপানে আসার ক্ষেত্রে আপনি আপনার যে প্রিপারেশনটা, এটা আসলে কিভাবে শুরু করেছিলেন, এবং এই প্রিপারেশন করার ক্ষেত্রে নিশ্চয়ই আপনি কোনো না কোনো প্রবলেম ফেস করেছিলেন, সেগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আচ্ছা, হ্যাঁ, এটা খুবই আসলে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমি যখন শুরু করেছিলাম, যেহেতু আমি বললাম যে আমি ল্যাঙ্গুয়েজটা একটু শিখছিলাম বাংলাদেশে থাকা অবস্থায়, তো আমার ল্যাঙ্গুয়েজ ধারণা ছিল, কিন্তু এতটাও ভালো নয় যে জাপানি সবকিছুই জাপানিজ যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো খুঁজে বের করবো। এবং আমার মনে হয় আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য জাপানে স্টুডেন্ট কম আসার কারণে, স্কলারশিপ ছাড়া
সেলফ ফিনান্স বলি বা আরো যে অপরচুনিটিস গুলো আছে, স্কলারশিপ না নিয়ে এখানে এসেও যে স্কলারশিপ পাওয়া যায়, এই যে তথ্যগুলো এগুলো খুব বেশি এক্সপ্লোর বাংলাদেশের স্টুডেন্টরা করছে কিনা আমার মানে মনে হয় কম করছে। অন্যান্য যেমন ইউরোপ যদি বলি, আমেরিকা যদি বলি, ওইসব দেশে কিন্তু অনেক অপশন, অনেক ইনফরমেশন এবং অনেক এজেন্ট আছে, সবকিছু আমরা জানি, উন্মুক্ত। তো হ্যাঁ, এটা একটা বাধা মনে করি আমি বাংলাদেশি স্টুডেন্টদের জাপানে আসার ক্ষেত্রে। তো হ্যাঁ, তো আমি যেটা করেছিলাম, আমি যখন ডিসিশন নিলাম জাপানে ট্রাই করব, আসবো, তখন অফকোর্স নেটে তো সার্চ করলামই যে লিস্ট অফ ইউনিভার্সিটি ইন জাপান, প্রথম ছিল এটা। এবং যদি কেউ বাংলাদেশ জাপান এম্বাসি অফ বাংলাদেশ যে ওয়েবসাইটটা আছে ঢাকার ইয়েতে, ওই ওয়েবসাইটেও কিন্তু এক জায়গায় লিংক আছে কিন্তু যে লিস্ট অফ ইউনিভার্সিটি ইন জাপান। হ্যাঁ, ওখানে সব ইউনিভার্সিটির একদম মানে এ বি সি ডি ওই অনুসারে সবকিছু সাজানো আছে। আচ্ছা আচ্ছা। তো আমি ওখান থেকে প্লাস নেটে সার্চ করে ওই ইউনিভার্সিটির প্রথমে যেটা করলাম, লিস্ট আপ করলাম যে কতগুলো ইউনিভার্সিটি আছে জাপানে। এবং জাপানের ইউনিভার্সিটি ক্যাটাগরি আছে কিন্তু কিছু, আমাদের যেমন পাবলিক প্রাইভেট, এখানেও ঠিক সেরকম পাবলিক প্রাইভেট। এরপরে কিছু আছে এদের প্রিফেকচারাল বিভাগীয় কিছু বিশ্ববিদ্যালয়, কিছু আছে সিটির বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, অনেক ক্যাটাগরি আছে। আমি তখন জানতাম না এতগুলো, আমি শুধু জানতাম পাবলিক আর প্রাইভেট। খুব স্বাভাবিক। হ্যাঁ, তো আমি ওই লিস্ট অনুসারে আমি ইউনিভার্সিটিগুলোতে ওয়েবসাইট ভিজিট করা শুরু করলাম। এবং ভিজিট করার সময় যেটা আমি এক্সপ্লোর করলাম যে ম্যাক্সিমাম ওয়েবসাইট গুলো জাপানিজে, জাপানিজ ভাষায়। হ্যাঁ, এখন এটাও একটা আমাদের স্টুডেন্টদের বা আমি বললাম অনেকে এখন জানে কিন্তু যে কিভাবে ইউনিভার্সিটিগুলোতে ওয়েবসাইট ভিজিট করতে হয়, ওখান থেকে ইনফরমেশন রিট্রাইভ করতে হয়, প্রফেসরের লিস্ট বের করতে হয় এবং যোগাযোগ করতে হয়, বা মাস্টার্স বা পিএইচডিতে আসার জন্য প্রসিডিউর গুলো কি, এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেমন হচ্ছে যে কেউ যদি মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামের জন্য আসতে চাই, অন্যান্য দেশে যেটা হয়, অন্যান্য দেশে বলতে ইউরোপ, আমেরিকা, ওইসব দেশে প্রফেসর তো থাকে, তার সঙ্গে ইউনিভার্সিটির অফিসের সঙ্গে যোগাযোগ করতে হয় স্টুডেন্টকেই কিন্তু অ্যাডমিশন নেওয়ার জন্য, প্রসিডিউরগুলো জানার জন্য। জাপানের ক্ষেত্রে মূলত সবকিছু করে থাকেন প্রফেসর। আচ্ছা, তো আমি যেই বিশ্ববিদ্যালয়ে আসতে চাই, আমার প্রথম কাজ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়টা চুজ করে আমার সাবজেক্টে ওই বিশ্ববিদ্যালয়ে যে প্রফেসরগুলো আছে, প্রফেসরগুলোর লিস্ট বের করা, এবং তাদের ইমেল গুলো কালেক্ট করা, ইনফরমেশন কালেক্ট করা, তাদের রিসার্চ ইন্টারেস্ট কি সেটা কালেক্ট করা। আচ্ছা, তার মানে রিসার্চ ইন্টারেস্ট গুলো আসলে ওখান থেকে পাওয়া যায়? ওখান থেকে পাওয়া যায়। ওনাদের প্রোফাইল থাকে সবার, এবং হচ্ছে পাবলিকেশন লিস্ট থাকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সো আমি যেই রিসার্চ কাজে ইন্টারেস্টেড, যে কাজ করতেছি বা যে কাজ করতে চাই আমি, সেইটা এবং পার্টিকুলার বিশ্ববিদ্যালয়ের ওই প্রফেসর, ওইরকম কোনো প্রফেসর আছে কিনা যারা কিনা ওই রিসার্চটা করে, আচ্ছা, এটা খুঁজে বের করতে হবে। কিন্তু এটা কিন্তু খুব সহজ কাজ না কিন্তু, স্পেশালি জাপানিজ ওয়েবসাইট গুলোর ক্ষেত্রে। হ্যাঁ, তো এটা একটা কিন্তু বাধা হতে পারে, এটা একটা বাধা। তবে যেহেতু বিশ্ববিদ্যালয়, ওগুলোর অনেক সময় ইংলিশ ভার্সনও থাকে, অথবা এখন তো আমরা জানি যে গুগল ট্রান্সলেট আছে, অনেক ওয়ে আছে, বের করা যায়। তো আমি যদি আমার প্রসিডিউরটা বলি, আমি যেভাবে ট্রাই করছিলাম, আমি বললাম ওইভাবে লিস্ট যখন বিশ্ববিদ্যালয়গুলো দেখলাম, আমি প্রতিটা বিশ্ববিদ্যালয়ের আমি ওয়েবসাইট ভিজিট করা শুরু করলাম। আচ্ছা আচ্ছা, সিরিয়াল এ দিয়ে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, বি দিয়ে, সি দিয়ে আমি ভিজিট করা শুরু করলাম। ভিজিট করা শুরু করে আমি দেখলাম যে ওইখানে আমার ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন অথবা ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার, মানে আমার যে সাবজেক্ট রিলেটেড কোনো সাবজেক্ট, কোনো ডিপার্টমেন্ট আছে কিনা, কোনো স্কুল আছে কিনা, থাকলে আমি তারপরে এক্সপ্লোর করলাম যে ওইখানে আমি কোনো রিসার্চারদের কোনো ডিরেক্টরি খুঁজে পাই কিনা, প্রফেসরদের নাম খুঁজে পাই কিনা। হ্যাঁ, তো প্রফেসরদের নাম খুঁজে বের করি। আমি নাম বের করার পরে তারপরে আমি দেখলাম যে ওরা কি নিয়ে কাজ করে। আচ্ছা, হ্যাঁ, এবং আমি কি নিয়ে কাজ করি, তো আমার সঙ্গে যেটা রিলেটেড আমি সেইগুলো প্রফেসরকে আমি পিক করা শুরু করলাম। আচ্ছা, ওকে, পিক করে মোটামুটি আমি একটা এক্সেল শিটে একটা লিস্ট করছিলাম, এই তাদের নাম, ইউনিভার্সিটি, ইমেল অ্যাড্রেস, ইন্টারেস্ট। লিস্ট করার পরে আমি তাদেরকে প্রতিনিয়ত ইমেল দিতাম। আমার কাজ ছিল ডেইলি আমি অ্যাটলিস্ট একটা প্রফেসরকে ইমেল দিব। আচ্ছা আচ্ছা, ডেইলি। ওকে, আমি ডেইলি একটা প্রফেসরকে আমি ইমেল করতাম। আচ্ছা, হ্যাঁ,
ইমেল করলে যদি অনেক প্রফেসর রিপ্লাই দিত, অনেক প্রফেসর রিপ্লাই দিত না, খুব স্বাভাবিক, হ্যাঁ এরকমই হতো। তো যারা আমাকে রিপ্লাই দিত তারা হয়তো অনেকেই বলতো যে তার কোনো অপশন নাই, সে কোনো স্টুডেন্ট নিবে না এবার। আবার কেউ কেউ বলতো যে সে স্টুডেন্ট নিবে, আচ্ছা ঠিক আছে, সে পজিটিভ কোনো যখনই রিপ্লাই দিত তার সাথে আমি কন্টিনিউ করতাম। আচ্ছা, তো এইভাবে আমি প্রফেসরদের লিস্ট খুঁজে বের করে তাদেরকে ইমেল করে, ইমেল আদান প্রদানের মাধ্যমে আমি ফাইনালি, আমি যখন একটা বিশ্ববিদ্যালয়ে অনেক কথাবার্তা আগালো একটা প্রফেসরের সঙ্গে এবং দেখলাম সবকিছু মিলে যাচ্ছে এবং সেও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিতে ইন্টারেস্টেড, দেন আমি ওই প্রফেসর রিকোয়েস্ট করলাম, দেন আমি তোমার ল্যাবে আসতে চাই, তোমার সঙ্গে কাজ করতে চাই। সো এটার জন্য যে প্রসিডিউরগুলো ফার্দার আগায় নেওয়ার জন্য, তারপরে শুরু হয় হচ্ছে অ্যাডমিশনের প্রসেস বা হচ্ছে স্কলারশিপের প্রসেসগুলো, তারপরে শুরু হয়। বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, আমরা যেটা শুনেছি যে নেক্সটের যে অ্যাপ্লিকেশন প্রসেসটা, এটা সাধারণত দুইটা ওয়েতে হয়, একটা হচ্ছে ইউনিভার্সিটি রেকমেন্ড রুট, আর একটা হচ্ছে এম্বাসি রেকমেন্ড রুট। তো আপনি আসলে এতক্ষণ যেটা বলছিলেন এটা নিশ্চয়ই আপনি ইউনিভার্সিটি রেকমেন্ড রুটের কথাটা বলছিলেন, তাই না? হ্যাঁ, এটা ইউনিভার্সিটি রেকমেন্ডেশন রুট যেটা, সেটা। আচ্ছা, তা আমাদেরকে একটু যদি আসলে বলতেন যে জাস্ট স্টেপগুলো একটু সংক্ষেপে যদি বলতেন যে অন্য ওয়েটা কি। জাপানে আসার জন্য, হায়ার স্টাডিজের জন্য দুইটা মেন রুট আছে। জি, একটা হচ্ছে যেমনটা বলা হলো ইউনিভার্সিটি রিকমেন্ডেশন, যেটাতে আমি ট্রাই করছিলাম এবং আসছি, এটা হচ্ছে প্রফেসরের থ্রুতে। আর একটা হচ্ছে এম্বাসি রিকমেন্ডেশন। আচ্ছা আচ্ছা, যেটা কিনা প্রতি বছরই ওই জাপান এম্বাসি বাংলাদেশ যেটা আছে সার্কুলেট করে ওরা। আচ্ছা আচ্ছা, এবং ওখানে তারা সিলেক্ট করে, তারা মানে যখন যখন বিজ্ঞপ্তি দেয়, যখন তার প্রেক্ষিতে যারা অ্যাপ্লিকেশন করবে সে প্রেক্ষিতে তারা ওখানে যাচাই বাছাই করবে। এবং এখানে বলে রাখা ভালো যে প্রোগ্রাম যেটা মানে আন্ডার গ্রেড প্রোগ্রাম, মাস্টার্স, পিএইচডি, এম্বাসির থ্রুতে যে কোনো, শুধুমাত্র মাস্টার্স পিএইচডি না, এটা আন্ডার গ্রেড হতে পারে, ট্রেনিং হতে পারে, অন্য কোনো প্রোগ্রাম হতে পারে, অনেক অপশন ওখানে। আচ্ছা, কিন্তু ইউনিভার্সিটি রিকমেন্ডেশন শুধুমাত্র মাস্টার্স এবং পিএইচডির জন্য। আচ্ছা, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি তো তাহলে এই যে জাপানে তো চলেই আসলেন, আসার পরে আসলে কোনগুলো আপনার আসলে মূল চ্যালেঞ্জ মনে হয়েছে এবং সেগুলো আপনি কিভাবে ওভারকাম করছেন? আসলে আমাদের মানে আমরা বাংলাদেশি যারা যখন বিদেশে যে কোনো দেশে যাই, গেলেই কিন্তু প্রথমে কিছু প্রবলেম আমাদের ফেস করতে হয়। ফার্স্ট অফ অল যে কালচারের যে ডিফারেন্স, ওয়েদারের যে ডিফারেন্স, সেগুলো তো আছে অবভিয়াসলি। এবং ইউনিভার্সিটি লাইফের সঙ্গে মানে নতুন একটা ইউনিভার্সিটির যে পরিবেশ, সেটার সঙ্গে খাপ খাওয়াই নেওয়াটাও কিন্তু একটা কিন্তু সময় লাগে। কিন্তু জাপান যেহেতু বললাম যে এখানে হচ্ছে মানে এমন একটা জায়গা, এখানে হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া আসলে অন্য কোনো কিছুই এখানে চলে না। এখানে ইংলিশ খুবই কম, রেয়ারলি, ইভেন প্রফেসররাও খুব একটা ইংলিশ ইউজ করে না। আচ্ছা, তো এখানে মেইন যে বাধা মানে যদি বলি যে প্রবলেমগুলো হয়তো বা মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আচ্ছা, একটা ছিল যে ল্যাঙ্গুয়েজ যে ব্যারিয়ারটা, ওটা একটা ছিল যে এখানে আসার পরে যে কাজগুলো করতে হয়, অনেক প্রসেসিং থাকে, অনেক প্রিপারেশন থাকে, এইসব ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ না জানলে দেখছি অনেকে অনেক সমস্যার মধ্যে পড়ে। ওইটা একটা প্রবলেম ছিল। আর ভার্সিটির যে পড়াশোনার ব্যাপারগুলো, যে পরিবেশগুলো, ওইগুলো তো আছে, ওগুলো থাকবে, ওগুলো তো স্টুডেন্ট যেহেতু ওগুলো ওভারকাম করার একটা ওয়ে থাকে। তবে মেন হয়তো বা যেটা সমস্যা সবাই ফেস করবে সেটা হচ্ছে এখানে এসে যে কালচারের যে ডিফারেন্স এবং ভাষার যে ডিফারেন্স, ওই ডিফারেন্সের জায়গা থেকে হয়তো বা একটু প্রবলেম ফেস করবে সবাই এসে। তার মানে হচ্ছে আসলে কেউ যদি, যেমন আপনি যেটা করছিলেন, ভাষাটা শিখে আসছেন, এটা যদি কেউ করে আসে তাহলে আসলে এই প্রবলেমগুলো তার ফেস করতে হবে না, তাই না? এটা আসলেই সত্যি যে কেউ যদি তার ন্যূনতম একটা বেসিক নলেজ থাকে ল্যাঙ্গুয়েজে, সে যদি কনভারসেশন লেভেল কথা বলতে পারে মোটামুটি, মানে আমি কি খেতে চাই, আমি কি করতে চাই, আমি কোথায় যেতে চাই, আমার এটা লাগবে, এই জিনিসগুলো টুকটাক যদি সে জানে, বুঝতে পারে, তাহলে তার জন্য অনেক সহজ হয়ে যায় এখানে এসে সবকিছু শুরু করা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট যে পড়াশোনা করে যারা নেক্সট স্কলারশিপে আসে বা অন্য যেসব স্কলারশিপে আসে, তাদের আসলে পড়াশোনার মাধ্যমটা কি হয় সাধারণত? যদি আন্ডারগ্রেড হয়, আন্ডারগ্রেড হলে অথবা আন্ডারগ্রেড থেকে নিচে যতগুলো আছে, যেমন ভোকেশনাল কলেজ আছে, সবগুলোতে জাপানিজ হচ্ছে মাস্ট। 99% ইউনিভার্সিটি জাপানিজ প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা, খুবই কম সংখ্যক ইউনিভার্সিটি আছে যারা কিনা ইংলিশ প্রোগ্রাম তারা অফার করে। আচ্ছা, কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে অফকোর্স,
সেগুলো ইংলিশ প্রোগ্রাম চাল ডেফিনেটলি আছে তাদের, আচ্ছা। কিন্তু তারা ওইভাবে স্টুডেন্ট তারা হচ্ছে স্কলারশিপ দিয়ে মানে মিক্সড স্কলারশিপ দিয়ে তারা নিয়ে আসে না, ওটা খুবই কম, হাতে গোনা 2-3টা হতে পারে। কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটি স্পেশালি আন্ডারগ্রেডটা টোটালি জাপানিজ। মাস্টার্সেও ম্যাক্সিমাম ইউনিভার্সিটি সেম। ওকে। বাট যদি কেউ স্কলারশিপ নিয়ে আসে সেক্ষেত্রে যেহেতু স্কলারশিপ নিয়ে খুব বেশি সংখ্যায় আসে না, কিন্তু মিক্সডে কতজন আসে বাংলাদেশ থেকে প্রতি বছর হয়তো বা 20টা বা 30টা এরকমই আসে, আচ্ছা, সর্বোচ্চ। তো সেক্ষেত্রে জাপানিজে কন্ডাক্ট হলেও প্রফেসর হেল্প করে এবং ইংলিশের বই তারা প্রোভাইড করে, অথবা নেট আছে, নেট থেকে নিয়ে আমরা ওই কোর্সগুলো ইংলিশে পড়তে পারি। বাট মেন কারিকুলাম কিন্তু জাপানিজ, সবকিছু এভরিথিং মাস্টার্সে। এবং পিএইচডিটা এটা হচ্ছে ইংলিশ বা জাপানিজ বোথ। হ্যাঁ, বলবো এটাতে খুব একটা ল্যাঙ্গুয়েজ অতটা প্রবলেম হয় না, কারণ এটা যেহেতু হায়ার মানে সর্বোচ্চ ডিগ্রি, এবং প্রফেসররা ওটাতে খুবই মানে ইংলিশ হলেও তারা অত কোর্স থাকে না তো কোনো, মেইনলি রিসার্চ, যার কারণে ওইটাতে খুব একটা প্রবলেম ফেস করে না। তবে যদি আন্ডারগ্রেডে আসতে চাই, কেউ যদি মাস্টার্সে আসতে চাই, মোটামুটি 99% ইউনিভার্সিটি জাপানিজে কোর্স কন্ডাক্ট করে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় জাপানে মাস্টার্স পিএইচডিতে যদি আপনার কেউ আসতে চায় এবং যদি তার স্কলারশিপটা সে না পায়, যদি সেলফ ফান্ডে আসতে চায়, এটা আসলে আপনার কাছে কি মনে হয়, এটা কতটুকু ভালো সিদ্ধান্ত? যারা আসলে বিদেশে পড়াশোনা করতে আসতে চায় তারা কিন্তু মানে শুধু জাপান ছাড়াও অন্য যে কোনো দেশে যারা যায় তারা কিন্তু সবাই মোটামুটি ধরে নেয় তারা কিন্তু সেলফ ফান্ডে যায়। আচ্ছা, কিছু দেশ আছে যেগুলো দেশে টিউশন ফিটা ওয়েভার, ওকে, কিছু দেশ আছে কিন্তু হ্যাঁ আছে কিছু দেশ ওগুলো টিউশন ফি লাগে না, বাট তার কিন্তু অন্যান্য খরচ কিন্তু তার ঠিকই লাগে। যেখানেই যায় না কেন আমরা হায়ার স্টাডিজের জন্য স্কলারশিপ ছাড়া অবশ্যই আমার ওখানে একটা এক্সপেন্স কিন্তু আছে। হ্যাঁ, এখন এই জাপানের ক্ষেত্রে যদি স্কলারশিপ কেউ না পায়, অন্যান্য দেশে যেই রকম সুযোগ সুবিধা জাপানেও কিন্তু সেম। বরং আমি বলবো জাপানে কিন্তু কেউ যদি সেলফ ফান্ড ফিনান্সও আসে জাপানে যে কোনো ডিগ্রি প্রোগ্রামে, এখানে আসার পরে কিন্তু অনেক স্কলারশিপ আছে, কিন্তু মানে প্রাইভেট স্কলারশিপ, ইউনিভার্সিটি স্কলারশিপ, অনেক অপশন। ইভেন ইফ এই যে টিউশন ফি ওয়েভারের কথা বললাম, কিছু কিছু দেশ আছে যাদেরকে না ওরা ডিক্লেয়ারই দিচ্ছে ওদের ইউনিভার্সিটিগুলো টিউশন ফি একদমই ফ্রি, মওকুফ, কোনো কিছুই লাগে না। জাপানেও যদি কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সেলফ ফান্ডে আসে, প্রথম বছরে টাকা তাকে হয়তো দিয়ে আসতে হয়, কিন্তু সে আসার পরে সে কিন্তু অ্যাপ্লাই করতে পারে ওয়েভারের জন্য। এবং মোস্ট অফ দ্য কেসেস যেসব স্টুডেন্ট সেলফ ফান্ডে আসে তাদের যদি রেজাল্ট ভালো থাকে, তারা যদি এখানে এসে তারা যদি ভালো স্কোর তুলতে পারে, পরবর্তী ইয়ারে যখন তারা যাবে মানে সেকেন্ড ইয়ার বা থার্ড যেটাই বলি না কেন, তখন তারা কিন্তু তাদের কিন্তু অপশন থাকে একটা অ্যাপ্লাই করার জন্য টিউশন ফি ওয়েভার। আচ্ছা, এটা কিন্তু হলো, এটা তো টিউশন ফি ওয়েভার নরমালি পায় কিন্তু 25%, 50%, 75%, অনেকে 100%ও পায়, এরকমও আছে। এই টিউশন ফি ওয়েভার ছাড়াও এখানে অসংখ্য স্কলারশিপ আছে বিশ্ববিদ্যালয়ের এবং প্রাইভেট অর্গানাইজেশনের। সেইগুলো যদি তারা প্রফেসরের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করতে পারে, কথা বলতে পারে, কমিউনিকেট করতে পারে এবং ওই স্কলারশিপগুলো পিক করে অ্যাপ্লাই করতে পারে, তাহলে কিন্তু অনেক সম্ভাবনা আছে স্কলারশিপ পাওয়ার। কেউ যদি সেলফ ফান্ডে আসতে চায়, আমি বলবো এটা একটা চিন্তা করতে পারে সে। অন্যান্য যে কোনো ইউরোপ, আমেরিকা আমরা জানি এখন বর্তমান যে অবস্থা, হ্যাঁ, সে তুলনায় জাপান কিন্তু অনেক সেফ, অনেক ভালো একটা অপশন হতে পারে কিন্তু। আচ্ছা, আমরা এবার একটু ক্যারিয়ার নিয়ে কথা বলি। হ্যাঁ, যারা ধরেন সেলফ ফান্ডে আসুক, স্কলারশিপে আসুক, অনেকেই তো আসলে এখানে থাকতে চায়, একটু লং টার্ম ক্যারিয়ার চিন্তা করতে চায়। আপনার কাছে কি মনে হয়, যদি যারা আসবে তারা যদি তাদের ক্যারিয়ার প্ল্যানটাও এখানে করতে চায়, সেক্ষেত্রে আপনি এটাকে কিভাবে দেখেন বা এটা সুযোগ আসলে কতটুকু? বললাম জাপান হচ্ছে টেকনোলজির দিক দিয়ে সবচেয়ে সেরা একটা দেশের মধ্যে অন্যতম একটা দেশ, রাইট? এবং আমরা প্রতিনিয়ত নিউজ পেপারে দেখি বা খবরে দেখি যে এখানে হচ্ছে যে লোক সংখ্যা দিন দিন কমতেছে, ডিক্রিজ কমতেছে। এদের চাকরির কিন্তু অপশন অনেক, এখানে অনেক চাকরি আছে, সব ধরনের চাকরি আছে। এবং টেকনোলজির যে চাকরিগুলো, স্পেশালি আমরা যদি বলি হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রি, এরপরে যদি আমরা বলি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, গাড়ির তো অটোমোবাইলের তো এখানে বলাই লাগে না, টয়োটা, হোন্ডা, নিশান, কি নাই এখানে, ওয়ার্ল্ডে সবকিছু এখানে আছে। সব দিক দিয়ে জাপানে কর্মসংস্থানের কিন্তু একটা বিশাল একটা সম্ভাবনা একটা আছে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য অনেক অপশন আছে, অনেক সুযোগ আছে কিন্তু। এবং
যদি কেউ এখানে ডিগ্রি প্রোগ্রামে আসতে চায় বা আসে, যা মাস্টার্স হোক, আন্ডারগ্রেড হোক, পিএইচডি হোক, সাধারণত সবাই চায় যে কোনো দেশে গেলে সেখানে পড়াশোনা শেষ করে সে তার পরবর্তী যে কেরিয়ারটা ওইটা কতটুকু স্মুথ হবে এবং চিন্তা করে কিন্তু এখানে বিদেশে যে তার লাইফটাকে সেটেল করার জন্য। তো সেক্ষেত্রে জাপানে যদি কেউ আসার একটা সিদ্ধান্ত নেয় এবং সে যদি চিন্তা করে আসবে, পড়াশোনা শেষ করে, ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করে, তার জন্য চাকরির কিন্তু একটা অপার সম্ভাবনা আছে। এবং খুবই রেয়ার এটা একটা স্টুডেন্ট যদি মাস্টার্স প্রোগ্রামে আসে, সে যদি চায় মাস্টার্স শেষ করে সে জবে জয়েন করবে, তার জন্য 99% সম্ভাবনা চাকরিতে জয়েন করা, একটা কোম্পানি পাওয়া, ভালো একটা কোম্পানি পাওয়া। আচ্ছা, কিন্তু মানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, কারণ একটা স্টুডেন্ট যখন 2 বছরের মাস্টার্স প্রোগ্রাম নর্মালি 2 বছরের হয়, পিএইচডি 3 বছরের হয়। এবং জাপানে কিন্তু এই সময়টা একদম ফিক্সড। কিন্তু অন্যান্য দেশে যেমন আমরা শুনি যে পিএইচডি করতে 5-6 বছর লেগে যায়, এখানে তা না, কিন্তু 3 বছরের মধ্যে হয়ে যায় মাস্টার্স। সাধারণত মাস্টার্স 2 বছরের মধ্যে হয়ে যায়। এখন একটা স্টুডেন্ট যদি 2 বছর মানে মাস্টার্স প্রোগ্রামে আসে এবং সে চিন্তা করে যে মাস্টার্স শেষ করে জবে যাবে, এবং সে যদি এখানে ল্যাঙ্গুয়েজ না শিখে আসে, এখানে এসে ল্যাঙ্গুয়েজ শিখবে, হ্যাঁ সে এটা রিস্ক নিতে পারে, শিখতে পারে, কিন্তু এই যে তার যে রেগুলার পড়াশোনা ডিগ্রি প্রোগ্রামের জন্য, ওই পড়াশোনার পাশাপাশি ল্যাঙ্গুয়েজে ফোকাস করা কতটুকু পারবে, ডেফিনেটলি সে যদি তার লাইফটাকে সুন্দর করে প্ল্যান করতে পারে, তার গোল সেট করতে পারে, এবং তাকে সেট করতে হবে গোল বাংলাদেশ থেকে যখন সে ফ্লাই করবে তখনই তাকে কিন্তু তার মাইন্ডসেটটা সেট করে ফেলতে হবে, ফিক্স করে ফেলতে হবে। সেখানে আসার পর থেকে ডে অন থেকে ইউনিভার্সিটি পড়াশোনার পাশাপাশি জাপানিজটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিবে, গুরুত্ব দিবে, এবং দিয়ে 1 বছরের মধ্যে সে ল্যাঙ্গুয়েজটাকে আয়ত্ত করে ফেলবে। আচ্ছা, যেটা কিনা মোটামুটি একটু কঠিন হয় কিন্তু অনেকের জন্য। এই জন্য যেটা বলি যে যদি কেউ জাপানে আসার চিন্তা করে, অন্যান্য দেশে যাওয়ার জন্য যেমন তারা ইংলিশের প্রিপারেশন নেয়, টোফেল নেয়, আইএলটিএস করে, ঠিক জাপানে আসার জন্য যদি কেউ আসতে চায়, এরকম সিদ্ধান্ত নেয়, বলবো বাংলাদেশে অসংখ্য এখন জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার অপশন আছে, অনলাইন আছে, যে কোনো জায়গায় শিখতে পারে। শিখে একটা লেভেল যদি তারা শেষ করে জাপানে আসতে পারে, তাদের জন্য জীবনটা শুরু থেকে তো অনেক সহজ হবে। এখানে এসে পরবর্তী জাপানিজ ল্যাঙ্গুয়েজটাও শেখা তার জন্য অনেক সহজ হবে, এবং সে যদি শিখে ফেলতে পারে প্রথম 1 বছরের মধ্যে, মোটামুটি আমি মানে বলতে পারি গ্যারান্টি দিয়ে যে সে পাস করার আগে তার চাকরি কনফার্ম হবে। এবং এখানে চাকরির অনেক সম্ভাবনা, অনেক সুযোগ এবং অনেক ভ্যাকেন্সি। এখানে প্রতি বছর যখন কোম্পানিগুলো কল করে, চাকরির থেকে অ্যাপ্লিকেন্ট কম থাকে। আচ্ছা, সো কেউ যদি জাপানে আসতে চায় পড়াশোনার জন্য, তার ফিউচার কেরিয়ারও গড়তে চায়, একটা দারুণ একটা সম্ভাবনাময় জায়গা এটা একটা। আচ্ছা, থ্যাংক ইউ বেলায়েত ভাই। আমরা আসলে আজকে অনেক কথা বললাম। আমরা এইটা ধারাবাহিকভাবে আরো কয়েকটা স্টেপে করব, কারণ হচ্ছে আসলে সবকিছু আমরা আজকে কভার করতে পারছি না। হ্যাঁ, আসলে অনেক কথা আসলে বলার মতো। আমরা যদি প্রতিটা স্টেপকে ছোট ছোট আকারে ভেঙে যদি এক্সপ্লেন করতে পারি, হ্যাঁ, তাহলে আসলে আমার মনে হয় যারা শুনছে বা যারা দেখছে তাদের অনেক কি কাজে লাগবে, উপকার হবে। এবং এই প্রতিটা পয়েন্ট, অনেকগুলো কথা বললাম, এই কথাগুলো যদি আমরা ব্রেক ডাউন করে বলি, ধীরে ধীরে বলি সবকিছু, তাহলে হয়তো বা বুঝতে অনেক সহজ হবে। তবে মানে মেইন কথা হচ্ছে জাপানে আসতে হলে পূর্ব প্রিপারেশন হিসেবে অন্যান্য দেশে যাওয়ার জন্য যেরকম প্রিপারেশন নেয় ল্যাঙ্গুয়েজের, এখানে বলবো যে কেউ যদি বাংলাদেশ থাকা অবস্থায় ল্যাঙ্গুয়েজটা শিখে আসতে পারে, তার জন্য সবচেয়ে বেস্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে বেলায়েত ভাই আমরা আজকে শেষ করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আসলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে জানতে পেরেছি। আমরা এই জিনিসটা কন্টিনিউ করব। যারা শুনছেন তারা আরো বেলায়েত ভাইকে দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।